আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা যারা অনলাইনে কথা বলছি, কাজ করছি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, আমরা চেষ্টা করি আপনাদের সাথে একটা কমিউনিকেট করতে, আপনাদেরকে একটা চিন্তার জায়গাটা খুলে দেওয়ার চেষ্টা করি, যে আপনারা সব দিকটি ভাবুন। আসলে আমরা কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। আজকে এই বিষয়টা নিয়ে অন্য একটা এই দিক আপনাদের সামনে তুলে ধরতে চাই। অন্য একটা অ্যাসপেক্ট বলা যেতে পারে যে আহ, আমরা সব সময় কি বলি, প্রতিবেশীর প্রতি কর্তব্য, এটা কিন্তু ইসলাম ধর্মেও আছে। আমরা সবাই পড়েছি ছোটবেলায়, প্রতিবেশীর প্রতি কর্তব্য বা প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা, একাত্ম হয়ে চলা। এটা কিন্তু একটা শুধু সামাজিক ব্যাপার নয়, এটা সমাজকে একটা ব্যালেন্স রাখার জন্য আমাদের যে প্যারামিটারগুলা, যে জিনিসগুলোকে মেনটেন করতে হয়। আমরা তো সামাজিক জীব। তার মধ্যে একটা, যে আপনার যে প্রতিবেশী তার সাথে আপনার একটা সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রাখতে। তাহলে এই বাংলাদেশটার প্রতিবেশী, সবচাইতে বড় প্রতিবেশী হচ্ছে ভারত। আমাদের তিন দিকেই ভারত, একদিকে অল্প একটু জায়গা জুড়ে আছে মিয়ানমার। এই দুটো রাষ্ট্র আমাদের মিত্র রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র। এদের সাথে আমাদের এই দুইটো রাষ্ট্রের সাথে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থান যদি আমরা রাখতে পারি, তাহলে এই তিন রাষ্ট্রেরই মানুষ ভালো থাকবে এবং দেশমাতৃকাও ভালো থাকবে। ভারত ভালো থাকলে, বাংলাদেশ ভালো থাকলে, মিয়ানমার ভালো থাকলে, সে দেশের মানুষগুলোও ভালো থাকবে। এই কথা দিয়েই আজকে আমি আমার আলোচনা শুরু করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের মিত্র আহ, আহ, রাষ্ট্র শুধু না, এবং আমাদের একজন অত্যন্ত বন্ধুজন, এবং তাদের সাথে আমাদের ভাষা, খাদ্য, কালচার সমস্ত কিছু মিলে, এবং আমাদের সাথে আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। সেরকম একজনকে আমি আমাদের আজকে অতিথি করে নিয়ে এসেছি। আমাদের সবার পরিচিত, আমাদের অগ্রজ এবং জ্যেষ্ঠ সাংবাদিক অমল সরকার। অমলদা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের এই প্ল্যাটফর্মে স্বাগত জানানোয়, আমন্ত্রণ জানানোয় আপনাকে অনেক ধন্যবাদ। দাদা, আপনি তো সবসময় বাংলাদেশের সাথে আপনার নিবিড় সম্পর্ক, একটা ভ্রাতৃত্বের সম্পর্ক, নারীর টানও বলা যেতে পারে। আপনি বাংলাদেশ নিয়ে কাজ করছেন, সবসময় কাজ করেন, কিন্তু গত 11 মাস, 12 মাস, 1 বছর আপনি কিন্তু খুব একদম দিনে রাতে আমরা যেমন অস্থির হয়ে চিন্তিত হয়ে কাজ করছি, আপনিও কিন্তু কাজ করছেন। কাজ করে আপনার 1 বছরের পরে আপনার কিন্তু একটা অবজারভেশন তৈরি হয়েছে অবশ্যই, কারণ আপনি তো সমস্ত মানুষের সাথে কথা বলছেন। এমন নয় যে আপনি এক পক্ষের সাথে কথা বলছেন, আরেক পক্ষকে ফ্লোর দিচ্ছেন না, ব্যাপারটা কিন্তু তা না। আমরা লক্ষ্য করেছি আপনি সবার সাথে কথা বলছেন। এই সবার সাথে কথা বলার আম, পর এবং সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করার পর আমি আপনার কাছে সরাসরি জানতে চাই, একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে আপনি ইউনুস গভর্নমেন্টকে কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে দেখছেন, বিশ্লেষণটা কি আপনার? দেখুন, ইউনুস গভর্নমেন্ট যে তৈরি হয়েছিল 8ই আগস্ট 2024-এ, এই জি। সরকারের প্রেক্ষাপটে ছিল একটি আন্দোলন। সেই আন্দোলনটা একটা কোটা বিরোধী আন্দোলন এবং সেখান থেকে এটা সরকার বিরোধী আন্দোলন। যে আন্দোলনের নামকরণ হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ যারা আন্দোলনের তো কিছু সংকল্প থাকে, সব আন্দোলনের কিছু সংকল্প থাকে এবং বা আন্দোলনের কিছু দাবি থাকে। আন্দোলনের যে দাবি, সেটা হচ্ছে কিন্তু এক ধরনের ভবিষ্যতের জন্য, সেটা কিন্তু আপনি প্রতিশ্রুতিও দিলেন। অর্থাৎ আপনি কিছু দাবি পেশ করলেন যে আমি বৈষম্যের অবসান চাই, এইটা চেয়ে আপনি একটি সরকারকে রিপ্লেস করালেন।
তারপর আপনি একটি সরকার গঠন করলেন, তখন সেই সরকারের প্রথম এজেন্ডা হতে হবে বৈষম্যের অবসান। এটাই কিন্তু গণতন্ত্র এবং আপনার মানে যে কোনো মানে গণ আন্দোলনের মানে মূল কথা হচ্ছে এইটা, যে আমি যে এজেন্ডা নিয়ে আন্দোলনটা করছি, মানে যে কোনো বিপ্লবের ক্ষেত্রেও আমরা যদি বলি যে আমার বিপ্লবের উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে এইটা, তাহলে আমার হাতে যখন ক্ষমতা আসবে, আমি যখন রাষ্ট্র ক্ষমতা চালনার দায়িত্ব পাবো, তখন যেটা আমি ময়দানে দাবি হিসেবে পেশ করেছিলাম, সেটাই কিন্তু তখন আমার তরফে 1 নম্বর প্রতিশ্রুতি হবে। 1 নম্বর প্রতিশ্রুতি তাহলে ইউনূস গভর্নমেন্টের হচ্ছে বৈষম্যের অবসান। এটাই হচ্ছে 1 নম্বর প্রতিশ্রুতি এবং 1 নম্বর সংকল্প। যারা ইউনূস গভর্নমেন্ট এবং যারা ইউনূস গভর্নমেন্টের সহযোগী, তাদের তরফে 1 নম্বর ঘোষণা, 1 নম্বর সংকল্প হচ্ছে, 1 নম্বর প্রতিশ্রুতি হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশ। আমি এটা বলি না যে 1 বছরের মধ্যে সেটা সম্ভব, কিন্তু যেটা আশ্চর্যজনক সেটি হচ্ছে যে বৈষম্যের প্যারামিটারে বা বৈষম্যের ব্যারোমিটারে বৈষম্য এই 10 সাড়ে 10 মাসে বাংলাদেশে অভাবনীয়ভাবে বেড়ে গিয়েছে। অবসান তো হয়নি, বৈষম্য, বৈষম্যের বাংলাদেশ তৈরি হয়েছে এই ইয়েতে। এখন যেহেতু ক্ষমতায় সরকার আছে, ইউনূস সরকার আছে, আপনি জানতে চাইছেন যে ইউনূস সরকারকে আমি কিভাবে দেখছি। আমি এই সরকারকে এইভাবেই দেখছি যে এই সরকার হচ্ছে বৈষম্যের কারিগর। অর্থাৎ তারা গণতন্ত্রে বৈষম্য করছে, তারা মানবাধিকারে বৈষম্য করছে, তারা সরকারি সুবিধা বিলোনোতে বৈষম্য করছে, এবং তারা সবচেয়ে বড় জিনিস যেটা করছে যে তাদের যাবতীয় কিছুর মধ্যে একটা মিথ্যাচারের প্যাকেজ আছে। যেমন আমি বলি, আন্দোলনটার নাম ছিল 1লা জুলাই, আন্দোলনটার নাম ছিল কোটা বিরোধী আন্দোলন। আমি আন্দোলনটার উদ্দেশ্য মানে আন্দোলনের এই যে দাবি, এই দাবি নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না। তার কারণ আমার কোটা নিয়ে, কোটা এবং মেধা, এটা নিয়ে আমার কিছু ব্যক্তিগত বক্তব্য আছে। আমি কোটার পুরোপুরি বিরোধী নই। ভারতীয় উপমহাদেশে আহ মানে অনাদি অনন্তকাল ধরে কিছু মানুষ যারা বঞ্চিত হয়েছেন, তাদের জন্য কোটা জরুরি। তাদেরকে মেধা সম্পন্ন করার জন্য তাদেরকে কিছু সুযোগে কোটা বরাদ্দ থাকতে হবে। যাই হোক, আমি বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। তার কারণ এই বিষয়ে সকলেই একমত হয়েছিলেন, সরকারও কোটার অবসান করে দিয়েছিল। কিন্তু এবং সুপ্রিম কোর্ট যেটা 27শে জুলাই যে জাজমেন্ট 2024-এ দিয়েছিল, সেখানে 5% কোটা রেখে বাকি 25% তারা অবসান করেছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি, যদি আপনি বৈষম্যের বাকি সবকিছু বাদ দিয়ে যদি আপনি কোটা শব্দটার মধ্যে মানে মানে পর্যালোচনা করেন, তাহলে বাংলাদেশে কিভাবে কোটা রাজ চালু হয়েছে সেটি হচ্ছে যে অলিখিত একটি নির্দেশ আছে যে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণকারী, আহত বা নিহতের পরিবার, তাদেরকে সরকারি, শুধু তাই নয়, বেসরকারি প্রতিষ্ঠানেও তাদের চাকরিতে অগ্রাধিকার দিতে হবে। সরকার যখন মানে হাসিনা সরকার বা তা আগের সরকারগুলি, তারা একটি একটি নির্দেশিকা, সরকারি নির্দেশিকার ভিত্তিতে কোটা প্রয়োগ করেছিল, তারা মনে করেছিল যেটা ভুল হয়েছে, তারা প্রত্যাহার করেছিল। আজকের বাংলাদেশে কোটার জন্য কোনো সরকারি নির্দেশিকা নেই, কিন্তু ভেরি মাছ কোটা আছে, ভেরি মাছ কোটা আছে। ওই আন্দোলনে যারা অংশ নেয়নি, বা ওই আন্দোলনের পক্ষে যারা গলা মেলায়নি, বা ওই আন্দোলনে আছি বলে যারা নাম লেখায়নি, তারা কোনো সুবিধা পাচ্ছে না। দুই হচ্ছে, আহতদের চিকিৎসার ভার সরকার নিয়েছে, আমি এটাকে পূর্ণ সমর্থন জানাই। কিন্তু কেন নিহতদের পরিবারকে আপনি এককালীন 30 লাখ টাকা করে দেবেন, তারপরে আপনি ভাগাভাগি করেছেন 20,000, 15,000, 10,000 করে পেনশন দেবেন? তাহলে বিপ্লবীদের আপনি পোষ্য বানিয়েছেন, আপনি বিপ্লবীদের পোষ্য বানিয়ে নিয়েছেন সরকারের। অর্থাৎ তাদেরকে সরকারের কেনা গোলাম বানিয়েছেন। একদল লোককে আপনি সুবিধা দিয়ে, যারা সবসময়ই এই সরকারের গুণগান গেয়ে যাবে। অর্থাৎ আপনি তারা এখন আর বিপ্লবী রইলেন না, তারা এখন সরকারের বাজনদারে পরিণত হয়েছে।
আপনি সবকিছু এটা করছেন রাষ্ট্রীয় কোষাগারের অর্থকে এইভাবে বিলি বন্টন করে। আপনি তাদের বাড়ি দিচ্ছেন, আবাসন করে দেবেন বলছেন, এমনকি স্কুলের যে কোটা, ভর্তির কোটা, সেটা যদিও পরবর্তীকালে চাপের মুখে প্রত্যাহার করা হয়েছে। মুক্তিযুদ্ধ পরিবারের সন্তানদের জন্য যে 5% ভর্তিতে যে কোটা আছে, সেই কোটার মধ্যেও কিন্তু এই জুলাই আন্দোলনের মানে ভিকটিম এবং তাদের আহতদেরকে যুক্ত করার জন্য নির্দেশিকা প্রকাশিত হয়েছিল। তাহলে আপনি কোটার অবসান এবং বৈষম্যের অবসান করবেন বলে আপনি আন্দোলন করলেন। সব ক্ষেত্রেই আমি এই জন্য উদাহরণ হিসেবে বলি, পশ্চিমবঙ্গে 2006 থেকে 2010 পর্যন্ত, 11 পর্যন্ত জমি অধিগ্রহণকে কেন্দ্র করে একটি আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি জোর করে জমি নেব না এবং আমি নিতে দেব না। তার মানে এইটা ছিল ওনার দাবি। উনি যখন সরকারে এসছেন, উনি সিদ্ধান্ত করেছেন যে ওনার সরকার কোথাও জমি জোর করে অধিগ্রহণ করবে না। তার কারণ, যে দাবির প্রেক্ষিতে মানুষ আমাকে সমর্থন দিল, সেই দাবিটা কিন্তু তখন অটোমেটিক্যালি আমার তরফে ঘোষণা বা প্রতিশ্রুতিতে পরিণত হলো, যেটা আমাকে পূরণ করতে হবে। সেটা আমার কমিটমেন্টে চলে গেল। বাংলাদেশ গত 10.5-11 মাসে বৈষম্যের বাংলাদেশ তৈরি হয়েছে, এবং সর্বত্র বৈষম্য। আপনি যদি রাজনৈতিকভাবে বলেন বৈষম্য, আপনি যদি ধর্মীয় ভাবে বলেন বৈষম্য, আপনি যদি জাতিগত, অর্থাৎ যেটাকে আমরা ভারতীয় উপমহাদেশে কাস্টের ভিত্তিতে কথা বলি, সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের মানুষ, তারা নানানভাবে বৈষম্যের শিকার। এবং আমরা জানি যে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ, তারা এবছর তাদের বৃহত্তম যে উৎসব কঠিন চিবরদান, সেটা তারা বয়কট করেছিলেন এই জন্যে, বয়কট করেছিল। বৈষম্যের প্রতিবাদে। এই বৈষম্যের প্রতিবাদে সংখ্যালঘুদের ওপর যে ধরনের আচরণ করা হচ্ছে, সেটাও কিন্তু সরকারের দৃষ্টিকোণ থেকে হচ্ছে বৈষম্য। আপনি দেখবেন অপরাধ দমনের ক্ষেত্রে কিভাবে বৈষম্য করা হচ্ছে। প্রাক্তন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার মিস্টার হুদা, তাকে যেভাবে নির্যাতন করা হলো, গলায় জুতোর মালা পরানো হলো, জুতো দিয়ে চড়থাপ্পড় মারা হলো, তিনি যুবদল এবং ছাত্রদল করেন বলেই পরের দিন তিনি জামিন পেয়ে যাচ্ছেন। অথচ কাল্পনিক অভিযোগে মানে ধৃত চিন্ময় কৃষ্ণ দাস, তার জামিন হচ্ছে না। আওয়ামী লীগের শত শত নেতা কর্মীর জামিন হচ্ছে না। অর্থাৎ আইনের জায়গাতে আপনি সবচেয়ে বড় বৈষম্য ওখানে এস্টাবলিশ করেছেন, যে এই এই লোক হলে পরে জামিন পাবে আর এই লোক হলে পরে জামিন পাবে না। বিচার ব্যবস্থাতে বলা হয় যে জামিন হচ্ছে একটা ন্যাচারাল জাস্টিসের একটা বড় বিষয়। অর্থাৎ একটা লোক কেন জেলে থাকবে? সে যদি পালিয়ে না যায়, সে যদি বড় কোনো ক্রাইম না করে। যেমন ধরুন শেখ হাসিনার যে জাজমেন্টটা, আমার ধারণা এটা পৃথিবীর মধ্যে বিরল, যে যে আদালত অবমাননার মামলার জাজমেন্ট 3 দিনের শুনানি এবং একদিনের চূড়ান্ত শুনানিতে বিচারপতি জাজমেন্ট দিচ্ছেন। এই জাজমেন্টটা গোলাম মর্তুজা মজুমদার দিয়েছেন বলে আমি বিশ্বাস করি না। আমি মনে করি এই জাজমেন্টটা মোহাম্মদ ইউনূস দিয়েছেন। তার কারণ, এই যে জুলাই বিপ্লবের যে বর্ষপূর্তি, এই বর্ষপূর্তিতে তোফা দিতে হবে। অর্থাৎ যারা আন্দোলন করেছে তারা তো ইতিমধ্যে বুঝে গেছেন যে তাদের আন্দোলনের যে ধাপ্পাবাজি, ছকবাজি, এটা মানুষ বুঝে গেছে। ফলে তাদেরকে যদি আপনার নতুন করে পথে নামাতে হয়, তাহলে আপনাকে একটা সান্ত্বনা দিতে হবে। তাদেরকে দেখাচ্ছে যে দেখো, শেখ হাসিনাকে 6 মাসের জন্য জেল দিয়ে দিলাম। আপনি কোন পদ্ধতিতে দিলেন? শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলি নিয়ে আমার কোনো বক্তব্য নেই। উনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার সময়তে মানবাধিকার হরণের অভিযোগ, মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, বাংলাদেশের নাগরিকেরা করেছেন। এই এই অপরাধের অভিযোগ করার অধিকার তাদের আছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার তাদের আছে। কিন্তু কোন পদ্ধতিতে বিচার হয়েছে, আমার ধারণা এটা গোটা পৃথিবীতে এটা বিরল, যে এইরকম ভাবে একটা আদালত, প্রথমত ওনার যে অডিও টেপটা, সেখানে কিন্তু উনি কোথাও এই আদালত সম্পর্কে বলেননি যে এই আদালত আমার বিচার করলে আমি আদালতকে দেখে নেব। উনি যেটা বলেছেন, সেটাও এটা খুব সহজ একদম, একটা দুধের শিশুও বুঝবে যে উনি কি বলেছেন। উনি বলেছেন যে বিনা কারণে আমার নামে 227টা খুনের মামলা দিয়েছে। অর্থাৎ লোকগুলো তো বেঁচে আছে,
তাহলে আমি আমি তো তার মানে এতগুলো এতগুলো মার্ডার করার অধিকার পেয়ে গেলাম। এটা তো যে কোনো মানুষ যখন অন্যায় একটা কারণে যাকে অভিযুক্ত করা হয় তখন সেই কথা বলে। তো আমরা তো দেখছি যে ঢাকার যাত্রাবাড়িতে যিনি শেখ হাসিনার হাতে খুন হয়েছেন বা শেখ হাসিনার ষড়যন্ত্রের কারণে খুন হয়েছেন, তিনি রাজশাহীর থানাতে গিয়ে বলছে এই তো আমি বেঁচে আছি, কে বললো আমি আমি নিহত হয়েছি। আমরা তো এরকম অনেকগুলো দাদা আমি এখানে একটু আমি একটু মানে মানে আমরা তো জানি, আপনি তো তাও বলছেন যে এটা জুলাই বিপ্লব, আমি এটা বলতে রাজি না, এটা একটা ষড়যন্ত্র ছিল। কারণ যেই জন্য ছাত্ররা রাজপথে নেমেছিল, 9 দফা থেকে 1 দফাতে চলে গেল, তারা কোটা বিরোধী আন্দোলনে নেমেছে, তো কোটা তো বাতিল হয়ে গেছিল। তারপরে তারা 1 দফাতে গেল, এবং তারপরে যা হলো দেশে, তো সেটা তো বোঝা যায় একদম রেডি ছিল তারা। হ্যাঁ। সো এটাকে আসলে আমি পার্সোনালি, এটা আমার মতামত দাদা, আমি এটাকে বিপ্লব বলতে রাজি না, অভ্যুত্থান বলতে রাজি না, এটা আমি একটা আমি ষড়যন্ত্র। আমি আমি এটাকে আমিও যে এটাকে বিপ্লব বলছি, আসলে এটাকে তারা বিপ্লব বলছে, আমি সেই ইয়েতে আমার বক্তব্য বলতে গিয়ে বলছি জি এটা দাদা। বিপ্লবের প্রাক শর্ত হচ্ছে বিপ্লবের একটি ঘোষণাপত্র থাকে যে জি দাদা। আমরা রাষ্ট্রের এই পরিবর্তনগুলি চাই। এটা তো একটা ফোকটে হয়ে গেছে, তাই এখন জুলাই ঘোষণাপত্র আনতে হচ্ছে। আপনাকে এইটা যদি এইটা দাদা, তখন যখন আন্দোলনটা শুরু হলো, তখন যারা অনেকেই বলছেন এখন যে তারা ভেবেছিলেন সরকার বদল করতে পারছেন না, রাজনৈতিক অনেক দল, বিএনপির মতো দলও বলছে তারা আসছিল, যে তারা চেয়েছিল যে এই সরকার চলে গিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা নির্বাচন হবে, নির্বাচন হয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। তো এটা তো ইউনূসের ব্যাপার, সে সে একটা এজেন্ডা নিয়ে আসছে। আমি ইউনুসের ব্যাপারে আরেকটা যে বিষয়, যেটা বেশ অনেকদিন যাবত, উনি শুরুতে এসেই কিন্তু উনি সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন। যেহেতু আপনাকে আমরা পেয়েছি, আমরা একটু এই মানে এই ভৌগোলিক রাজনৈতিক বিষয়টা নিয়ে একটু কথা বলবো, ভূ রাজনৈতিক বিষয়টা নিয়ে। তো উনি এসেই বলেছিলেন। তো এখন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি যে উনি চায়না পাকিস্তানের সাথে একটা অ্যালায়েন্স গঠন করতে চান। আমাদের চারপাশে তো ভারত, তাই না, এক বঙ্গোপসাগর, ভারত, মায়ানমার, এরা হচ্ছে আমাদের প্রতিবেশী। তো এখন যদি চায়নার সাথে, এবং চায়নার তো একটা নেচার আছে, বলে না, চায়নার কখনো কারো বন্ধুও না, আবার অবস্থা বেগতিক দেখতে সটকেও পড়ে যায় আর কি। পরীক্ষিত বন্ধু চায়না কখনো কারো না, এটা এটা তো আমরা জানি, প্রমাণিত। মুক্তিযুদ্ধের সময় থেকেও তারা আমাদের ইয়াতে ছিল না। তো এখন কথা হচ্ছে যে এই যে ইউনুসের পরিকল্পনা যদি সত্যি হয়, যে চায়না পাকিস্তানের সাথে একটা অ্যালায়েন্স করবে, সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি আরো শত্রু ভাবাপন্ন হবে না, বা আরো অবস্থা টার্মোইলের মধ্যে আমরা ভয়ঙ্করভাবে ঢুকে যাব না? আমি আমি এই কথাটি বলি, মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছে যে ভারতের উত্তর পূর্ব হচ্ছে ল্যান্ডলক, অর্থাৎ ল্যান্ডলকড। তাদেরকে বাংলা মানে বে অফ বেঙ্গলের অ্যাক্সেস পেতে হলে বাংলাদেশের ভেতর দিয়ে যেতে হবে। যেতে হবে। আপনি বাংলাদেশি, অনেক বাংলাদেশের মানুষ এটা শুনবেন আশা করি। আমি কি অর্থে কথাটা বলছি, আমি বলছি বাংলাদেশও কিন্তু ল্যান্ডলক, তার তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। আমি বাংলাদেশ বা বাংলাদেশিদের খাটো করার জন্য কথাটা বলছি না, আমি বলছি যে মোহাম্মদ ইউনূসের এই কথাটা বলা ঠিক হয়নি। উনি যদি উনি এই কথাটি অতীত একবার বলেছেন, তখন উনি অর্থনীতিবিদ হিসেবে বলেছেন। কিন্তু যখন উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে, অর্থাৎ দেশের কর্ণধার হিসেবে বলছেন, তখন তার অর্থ সম্পূর্ণ বদলে যায়। ফলে উনি যে কথাটা বলতে চেয়েছেন সেই কথাটা হচ্ছে যে চায়নাকে উনি বলছেন যে ব্যবসা করতে হলে পরে, এমনকি তুমি ইন্ডিয়ার নর্থ ইস্টটাকেও যদি ব্যবসার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাও, তাহলে কারখানাটা আমার আমার দেশে করতে হবে। এখন আপনি যে কথাটি বললেন যে একটা নতুন অক্ষ তৈরি, আমার যেটা ধারণা, প্রথমত হচ্ছে যে বিএনপি এবং ইউনূস এইখানেই তাদের অঙ্ক, যে এই গভর্নমেন্টের অন্তরাত্মা দুটি, একটি হচ্ছে জামাতি ইসলামী, আরেকটি হচ্ছে বিএনপি। দুটোই প্রো পাকিস্তানি, মানে ইডিওলজিক্যালি প্রো পাকিস্তানি। জামাত ইজ মোর এ ইডিওলজিক্যাল প্ল্যাটফর্ম দেন আ পলিটিক্যাল পার্টি, অ্যান্ড বিএনপি ইজ এ টোটালি পলিটিক্যাল প্ল্যাটফর্ম।
প্রো পাকিস্তান। এই গভর্নমেন্টের এই গভর্নমেন্টের ধারাবাহিকতাতেই আগামী নির্বাচনের পর কোন সরকারটা আসবে, তাতে তার একটা প্রক্রিয়া এখন শুরু হয়েছে, যেটা এই সরকারের ধারাবাহিকতাকে মেনে হবে। পাকিস্তান অনেক দিন ধরে চেষ্টা করছে, তারা বাংলাদেশকে এই ব্যাপারে ইউজ করার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে সার্কের যে মঞ্চটি 2016 থেকে, সেটা মানে সার্কের মূল কার্যক্রম স্থগিত আছে ভারতের স্থগিত আছে। আপত্তিতে। এবং তার সঙ্গে বাংলাদেশের বিশেষ করে শেখ হাসিনার সরকার এবং শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, তারা সকলেই সহমত হয়েছিল যখন আমাদের এখানে 2016-তে কাশ্মীরে পাকিস্তানি জঙ্গি এবং সেনারা অ্যাটাক করে। তখন ভারত সরকারের বক্তব্য ছিল যে সার্কের এই যে যেখানে আমরা এই বিষয়গুলো আলোচনা করব, আমার পার্টনার কান্ট্রি যদি এইভাবে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকে, তাহলে আমি এই প্ল্যাটফর্মটাকে কিভাবে মানে থাকতে পারি। তো তখন থেকেই এটার মানে কার্যক্রম আছে, স্থগিত আছে। স্থগিত এর আছে। এই এই সার্কের বিষয়ে এটা ঠিক যে বাংলাদেশের মানে যখন 8-এর দশকের গোড়াতে এটা হয়েছিল, তখন বাংলাদেশের তৎকালীন নেতৃত্বের একটা ভূমিকা ছিল। তো মোহাম্মদ ইউনূস এসেই প্রথম সার্ক রিভাইভালের কথা বারে 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 উনি বলছেন। এটা উনি বলছেন এই জন্যে যে এখানে একটা চায়নার ইনফ্লুয়েন্স আছে। যে এক হচ্ছে যে যদি ভারত সার্কের রিভাইভাল করে, তাহলে সেখানে পাকিস্তান আবার তার পুরনো ফর্মে এসে তার মতো করে চালাতে চাইবে, যেটা ভারত চাইছে না। যেহেতু সার্ক চাইছে না, তাই একটা সেকেন্ড প্ল্যাটফর্ম উইথ 3 মেম্বার, ভবিষ্যতে হয়তো অন্যদেরকে তার মধ্যে যুক্ত করবে, সেটা হচ্ছে পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ। একটা চায়না, এই 3টে দেশ যারা ভারতের প্রতিবেশী। চায়নার সঙ্গে আমাদের সীমান্তটা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বা পাকিস্তানের সঙ্গে সীমান্ত থেকে চরিত্রগতভাবে আলাদা, কিন্তু সীমান্ত আমাদের আছে এবং আমাদের সীমান্ত বিরোধ আছে। ফলে এই জায়গা থেকে তারা ভারত ভারত রাষ্ট্রের বিরুদ্ধে একটা নতুন প্ল্যাটফর্ম তারা গড়তে চাইছে। এবং আমি আপনাকে বলছি যে এটা শুধুমাত্র কিন্তু মোহাম্মদ ইউনূস নন, ইট ইনক্লুডস বিএনপি, ইট ইনক্লুডস জামাত ইসলামী। অর্থাৎ একটা বাংলাদেশের মধ্যে একটা গ্র্যান্ড অ্যালায়েন্স আছে এগেনস্ট ইন্ডিয়া, এবং সেই গ্র্যান্ড অ্যালায়েন্স হচ্ছে এই চায়নার মানে উৎসাহ প্রেরণাতে এই অ্যালায়েন্সটা তৈরি করতে চাইছে ইকুয়ালি পাকিস্তানের সঙ্গে। আপনি দেখবেন যে বিএনপি নেতাদের প্রায় পলিটিক্যাল ট্যুরিজম পরিণত হয়েছে চায়না। এত ঘন ঘন তারা যাচ্ছে এবং খাতির যত্ন পাচ্ছে। আমি 2-3 মাস আগে দেখেছি মঈন খানের নেতৃত্বে একটি টিম গিয়েছিল। তারা ওখানে বলে এসেছিল যে আমরা ক্ষমতায় আসছি এবং তারপরে তিস্তা আপনাদের আমরা দিয়ে দেবো। আমি জানি না যে কোনো একটা দেশের রাষ্ট্র মানে একটি রাজনৈতিক দল মানে একটা রাষ্ট্রকে কত নিচে নামাতে পারলে একটা রাজনৈতিক দল একটা পররাষ্ট্রে গিয়ে বলে যে আমরা এলে এইটার ব্যবসা আপনাদের দেব। মানে এটা যে একটা রাষ্ট্রের জন্য কত অবমাননাকর, যে অ্যাজ ইফ রাষ্ট্রটাই নেই, হু আর ইউ টু ডিসাইড? আপনাকে কেউ এম্পাওয়ার করেনি। আপনি দুদেশের সম্পর্কের জন্য কাজ করবেন। আবার আপনি দেখছেন যে রিসেন্টলি তারা ঘুরে এসছে। সো বিএনপি বেসিক্যালি ইউনূস গভর্নমেন্টের হয়েই একটা চায়নার সঙ্গে ফরেন পলিসির কাজটা করছেন। অদ্ভুতভাবে আপনি খেয়াল করে দেখবেন, আমার তথ্য ভুল হতে পারে, আপনারা হয়তো আরো ভালো জানবেন, পররাষ্ট্র উপদেষ্টা আমি দেখছি যত দিন যাচ্ছে তার মধ্যে আমি একটা নিষ্ক্রিয়তা লক্ষ্য করছি, হ্যাঁ। এবং তার দপ্তরের নিষ্ক্রিয়তাও লক্ষ্য করছি। ফরেন অ্যাফেয়ার্স নিয়ে তার দপ্তর থেকে প্রায় মুখ খোলা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আহ, আমার মনে হয় যে মোহাম্মদ ইউনূস তাকে যেভাবে ইউজ করতে চাইছেন বা যে ভূমিকায় পেতে চাইছেন, ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাগ্রেসিভলি করা, হয়তো উনি যেহেতু পেশাদার কূটনীতিক, প্রফেশনাল ডিপ্লোম্যাট, উনি স্বভাবতই ওনার কতগুলো নিজস্ব ব্যাকরণ আছে। উনি সেই ব্যাকরণ মেনে চলতে চাইছেন, কিন্তু এরা সম্ভবত সেটা চাইছে না। যার ফলে এখন একটা অ্যান্টি ইন্ডিয়া জোট, এবং এটা কিন্তু আগামী দিনের নির্বাচনে ফলাফলে যদি এই শক্তিগুলো আসে,
তাহলে এটা ভারতের জন্য ডেফিনেটলি একটা বড় ধরনের চ্যালেঞ্জ আসবে। কিন্তু আবার এটাও আমি বলবো যে নিশ্চয়ই ভারত রাষ্ট্র এটা মনে রাখে যে তার প্রতিবেশী সে বদলাতে পারবে না। প্রতিবেশী আমার পাশের বাড়িতে এসে যদি কোনো ডাকাত আশ্রয় নেয়, আমি তো পুলিশে খবর দিয়ে ডাকাতটাকে বাড়ি থেকে তাড়াতে পারি, কিন্তু আমি আমার প্রতিবেশীকে বলতে পারি না বা তার বাড়িতে আমি ভেঙে দিতে পারি। তো আমাদের একটা সম্পর্কের জায়গা নিশ্চয়ই রাখতে হবে। কারণ এই সম্পর্কের জায়গাটা তো শুধু নিরাপত্তা নয়, এই সম্পর্কের জায়গাতে দেখুন দুতরফেরই অনেক মানে লাভ ক্ষতির বিষয় আছে। নিশ্চয়ই আমি কাউকে খাটো করার জন্য বলছি না, বাংলাদেশের অর্থনীতি, তার আয়তন, তার সবকিছু অনেক বেশি ভারতের ওপর নির্ভরশীল, বিশেষ করে খাদ্যপণ্যের ওপরে নির্ভরশীল। এখন এই যে আপনার ফরেন পলিসি, যেটা আপনার সরকারের অর্থনৈতিক বার্ডেন হতে যাচ্ছে, আপনি যদি এখন মনে করেন যে চালটা আমি পাকিস্তান থেকে নেব, চিনিটা আমি পাকিস্তান থেকে নেব, আপনি নিতেই পারেন। কিন্তু আপনি কখন নেবেন? যখন আপনি দেখবেন যে সেখানে আপনি কম্পিটিটিভ প্রাইসে পাচ্ছেন, যাতে আপনি আপনার দেশবাসীকে স্বল্প মূল্যে দিতে পারেন। এই গভর্নমেন্টের সময়তে সবচেয়ে আলোচিত ইস্যু হচ্ছে ল অ্যান্ড অর্ডার, আর হচ্ছে আপনার প্রাইস রাইজ। এই দুটো সবচেয়ে মেজর ইস্যু, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সরকার উল্টো পথে হাঁটছে। তো এই যে বিষয়গুলো, এগুলো সবই খুবই পরিকল্পিতভাবে করা হচ্ছে, এবং এটা ইউনূস সরকারকে সামনে রেখে দুটি রাজনৈতিক শক্তি, যাদেরকে আমি অন্তরাত্মা বলি, এই অন্তরাত্মার এজেন্ডা ইউনূস সরকার ফুলফিল করার চেষ্টা করছে। আহ, দাদা, আহ, এটা তো আমরা বুঝতেই পারছি, বিকজ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা বাংলাদেশের জনগণ, জনসাধারণ, বাংলাদেশের স্পিরিট, মুক্তিযুদ্ধের স্পিরিট, এগুলোর পরিপন্থী শক্তির কাছে, এগুলোর বিরুদ্ধে শক্তির কাছে আমাদের ক্ষমতাটা চলে গেছে, আমাদের রাষ্ট্র ক্ষমতা। তো আমরা আসলে এই 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 যারা এখন ক্ষমতায় আছে তারা, আর যাই হোক, বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের 1971 অর্জিত যে আমাদের বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশের স্পিরিটটা ধারণ করেন না। তারা পাকিস্তানপন্থী, এটা তো আমরা বুঝে গেছি। আমি একটু অন্য প্রসঙ্গে আসি দাদা। এই অবস্থাতে আমাদের যখন নাকি আওয়ামী লীগ সরকারের পতন হলো, শেখ হাসিনা অনেকটা বাধ্য হয়ে দেশত্যাগ করলেন এবং ভারতে আশ্রয় নিলেন। সেইটা নিয়েও কিন্তু প্রফেসর ইউনূস ভারতের সাথে অনেক কমেন্ট করেন, উনি নাখোশ থাকেন। কিন্তু এগুলো তো আমরা জানতে পারি। আমি আপনার কাছে জানতে চাই, এই যে ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিলেন, কারণ এরকম একটা সময় 71-ও ভারত আমাদেরকে এভাবেই সাহায্য করে আমাদের দেশটা স্বাধীন করতে, ভারতের সৈন্য আমাদেরকে সাহায্য করেছে, সেটা তো আছে। এই ক্রাইসিসেও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমাদের শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিলেন। এখন অনেক ধরনের স্পেকুলেশন আছে। আমি আপনার কাছে জানতে চাই, এটা কি নিছকই আশ্রয় দেওয়ার জন্য আশ্রয় দেওয়া, নাকি ভারতের কোনো পরিকল্পনা আছে যে ভবিষ্যতে এই যে আপনি বললেন যে যে রাজনৈতিক একটা জটিল সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে ভারতও পড়ে গেছে, তো এটার ভিতরে কি ওই ধরনের কোনো ইকুয়েশন আছে বা কারণ আছে, নাকি না শুধু মানবিক কারণে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে? না, আমি এটা মনে করি না যে শুধুই মানবিক কারণ। শেখ হাসিনার জায়গায় অন্য কেউ হলে সিদ্ধান্তটা কি হতো, এটা নিয়ে আমার খানিকটা সংশয় আছে। তার একটা বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা, ওনার যে পলিটিক্যাল ওয়েট, সেটা বাংলাদেশে মানে দ্বিতীয় কারো নেই। পাঁচবারের উনি প্রধানমন্ত্রী, উনি শেখ মুজিবের কন্যা, উনি আওয়ামী লীগের 1980-র মাঝামাঝি সময় থেকে উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দল যেটা এই উপমহাদেশে হাতে গোনা 4-5টা দল আছে যাদের এতটা বয়স আছে। যেমন ভারতে দুটি রাজনৈতিক দল হচ্ছে, মানে সেঞ্চুরি, কংগ্রেস এবং অকালি দল, আর হচ্ছে কমিউনিস্ট পার্টি। কিন্তু বাকি যে দল, আজকের শাসক দল বিজেপি, 1980-তে প্রতিষ্ঠিত পার্টি। অনেক রাজনৈতিক দল আছে যাদের 30, 40, 50 বছর বয়স। আওয়ামী লীগ 75 পূর্ণ করে ফেলেছে, এরকম একটা রাজনৈতিক দল এই উপমহাদেশে। এটাও একটা বড় বিষয়।
দুই হচ্ছে যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে ভারত বাংলাদেশের মধ্যে যে মানে আত্মিক সম্পর্ক এবং পারস্পরিক সহাবস্থানকে কেন্দ্র করে যে সম্পর্ক, এই সম্পর্কের বিষয়টাও এখানে কাজ করছে। তো শেখ হাসিনাকে আহ মানে আমি যেটা বলবো যে এই যে ঘটনাটা ঘটতে পারলো, এটা কেন তারা বুঝতে পারলেন না, এবং আহ, এটা একটা ফেইলিওর আমি বলবো, এটা একটা বড় ব্যর্থতা। তার জবাবদিহি আওয়ামী তাদের লীগ সরকারের, তাদের তাদের শেখ করতে হাসিনা হবে। সরকারের। শেখ হাসিনা সরকারের, কারণ দেখুন, আপনি ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র হবে না। দেখুন, ষড়যন্ত্র আমাদের এখানেও হয়। যেখানেই ক্ষমতা থাকে সেখানে আপনাকে সরানোর জন্য ষড়যন্ত্র হবে। কিন্তু ষড়যন্ত্র যখন রক্তক্ষয়ী ষড়যন্ত্র হচ্ছে, যে দেশে দুজন প্রেসিডেন্ট ক্ষমতা মানে মানে ক্ষমতাসীন অবস্থায় নিহত হয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন, যে দেশে এত বড় গ্রেনেড হামলা হয়েছে, যে দেশে সিরিয়াল ব্লাস্ট হয়েছে, সবই তো ক্ষমতার জন্য। এগুলো তো নর্মাল ক্রিমিনাল অ্যাক্ট নয় যে পাড়ার মস্তানরা বোমা ফাটিয়েছে, তা তো নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে নিহত করবে বলে সিরিয়াল বোমা ব্লাস্ট হয়েছে বা গ্রেনেড হামলা হয়েছে। তাহলে সেই রকম একটা দেশে আপনি যখন 15 বছর সরকার চালাচ্ছেন, আপনি যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আপনি যখন টের পান না, এটা কিন্তু আপনার বিরাট বড় ব্যর্থতা। এটা অবশ্যই, নিয়ে কোনো দ্বিমত সন্দেহ থাকার নেই। অবকাশ নেই। এবং এই ব্যর্থতার দায় আওয়ামী লীগ যে এখনো স্বীকার করলো না, এটাও আমি মনে করি সঠিক না। আমার মনে হয় ত্রুটি স্বীকার করলে ভালো হতো। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জামাতে মানে আপনি ইসলামী। বলতে চাচ্ছেন, দাদা সরি আমি একটু ক্লিয়ারিফাই করি, আপনি বলতে চাচ্ছেন যে যে এই যে এত বড় একটা ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রটা বুঝতে ব্যর্থ হওয়ার দায়টা আওয়ামী লীগের স্বীকার করা উচিত ছিল, তাই তো? 100 বার স্বীকার করা উচিত ছিল, হুম, এই কারণে জি, যে আওয়ামী লীগকে তো 30, 35 কি 40% লোক ভোট দেয়। জি, সেই ভোটাররা বা যারা তার রাজনীতিকে সমর্থন করে, তারা তো এই লিডারশিপটাকে এই জায়গায় বসিয়েছে। তারা জি। তো, তাদের কাছে তো তাদের জবাবদিহি করার দরকার ছিল যে কেন আমি এই ষড়যন্ত্রটা বুঝতে পারিনি এবং আটকাতে পারিনি। এবং এই ভুল স্বীকার যে তারা করলো না, এটা নিয়ে আমি ভিডিও করেছি, আমার প্ল্যাটফর্মে লিখেছি, অনেকে অসন্তুষ্ট হয়েছেন। কিন্তু আমি আবার বলবো যে বাংলাদেশে রেফারেন্স আছে, জামাতে ইসলামী আজ পর্যন্ত একটা ইডিওলজি হয়ে রইলো, একটা পলিটিক্যাল পার্টি হতে পারলো না সেই অর্থে। তার একটা বড় কারণ হচ্ছে যে তারা ক্ষমা চাইলো না। ভুল স্বীকার করলে পরে কিন্তু আমার মনে হয় সেটা অনেক বড় শক্তি দেয়, যে আমি এই পর্যন্ত যা 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 ভুল ত্রুটি করেছি তার আমি স্বীকার করে নিলাম। এটা আপনার শক্তি হতো, এবং আপনার পাশে আরো বেশি মানুষ কিন্তু থাকতো। তার কারণ, যে গণহত্যা বা হত্যাকাণ্ড বা রক্তগঙ্গা বইছে সেটা নিয়ে বিতর্ক আছে, যে কারা করেছে, কিভাবে করেছে। কিন্তু আপনি যে সরকারটা রক্ষা করতে পারলেন না, ষড়যন্ত্রের শিকার হলেন এবং এত বড় বিপর্যয়ের মধ্যে দলকে ফেললেন, এর জন্য তো দলের মানে কর্মী, সমর্থক, সমব্যথী, তাদের প্রত্যেকের কাছে আপনার দায়বদ্ধতা ছিল যে এই দায়টা স্বীকার করা, যে আমি আওয়ামী লীগের নিজের নিজের স্বীকার দলের করছি যে কাছেই এটা আমি দায়বদ্ধতা আটকাতে ছিল। পারিনি। এটা তো উচিত ছিল, এটা তারা করলো না। জামাতে ইসলামী, এখন আপনি দেখবেন শফিকুর রহমান ভোট আসছে বলে মাঝে মাঝেই বলে যদি কোনো ভুল করে থাকি আমাদের ক্ষমা করে দেবেন। আরে যদি কোনো ভুল করে থাকি কথার তো কোনো মানে হয় না। আপনি তো দেশটার জন্মের বিরোধিতা করেছেন, আপনি তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, আপনাকে তো বলতে দাদা, হবে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করাটা আমাদের অন্যায় হয়েছিল। দাদা আমার এখানে একটা অবশ্যই এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। আসলে জামাত এইভাবে জাস্ট মুখের কথায় ক্ষমা চাইলেই, বাংলাদেশের মানুষের অনেক হিসাব কিতাব আছে জামাতের সাথে। মুক্তিযুদ্ধের পক্ষের আমাদের বহু বহু আমাদের রক্তক্ষয়ী এখনো হচ্ছে স্টিল। আমি আপনার সাথে কথা বলছি, হয়তো কোনো জায়গায় দেখবেন যে তারা কারো রক কেটে দিয়েছে, জাস্ট বিকজ সে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরাচ্ছে। আহ, অনেক সময় হয় না যে দাদা, আমি তো এটাই আমি বলছি যে সত্যি জামাত সত্যি এত কিছু, ক্ষমা প্রার্থী। আমি তো এটাই বলছি জামাত এত কিছু করার পর বাংলাদেশের সংসদে 300 আসনের মধ্যে 10% আসন জিতে আসার ক্ষমতা রাখে কি? কেন রাখে না? রাখে না। কেন রাখে না? রাখে না, তার কারণ হচ্ছে যে সে তার আসল ভুলটা কখনো স্বীকার করলো না।
আশা করি আজকের অমলদার কথা আপনাদের ভালো লেগেছে। আম, আমি আপনাদেরকে বলতে পারি, চলুন আমরা দেশটাকে ভালোবাসি, এবং দেশটা বাঁচলে আমরা বাঁচবো। দেশটা বাঁচলে আমাদের মানুষ বাঁচবে, আমাদের নারীরা ভালো থাকবে, শিশুরা ভালো থাকবে, ছাত্ররা ভালো থাকবে, তরুণ প্রজন্ম ভালো থাকবে, এবং সমস্ত কিছুর মূলে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা 1971 সনে এই বাংলাদেশটা পেয়েছি। আমরা আমাদের শত্রু মিত্র বোঝার চেষ্টা করি, চেনার চেষ্টা করি। আমরা আমাদের প্রতিবেশীর সাথে ভালো থাকি। আপনি আপনার বাসার পাশের প্রতিবেশীর দিকেও খেয়াল রাখবেন, যেন তিনি কোনো নির্যাতনের শিকার না হন, এবং তিনি ভালো থাকলে আপনি ভালো থাকবেন। আমরা ভালো থাকলে, আমাদের প্রতিবেশী ভালো থাকলে আমাদের সমাজটা ভালো থাকবে। আপনাদের শুভকামনায় আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। আপনাদের মঙ্গল কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।